নমস্কার। শুরু করতে চলেছি ৭ পাকে বাঁধার দ্বিতীয় পর্ব। আশা করছি আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন ও আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজটিকে ফলো করে দিয়েছেন। যদি না করে থাকেন, লিঙ্কটা ডেসক্রিপশনে রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আজ বৌভাত। সকাল থেকে সানাইয়ের মিষ্টি সুর ভেসে আসছে। কনকের শ্বশুরবাড়ি আজ নানান বাহারি আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। আত্মীয় স্বজনের কোলাহলে বাড়ি একেবারে সরগরম। শুধু কনকের মনের ভিতরেই জমাট অন্ধকার। হাজার আলোর রোশনাইও যেখানে এক বিন্দুও প্রবেশ করতে পারেনি। বিবাহের সব রীতিনীতি মানছে, অথচ সব কিছুতেই যেন চরম উদাসীন। যেন কোনো প্রাণহীন যন্ত্রমানব যন্ত্রের মতোই বিবাহের কার্য সম্পন্ন করছে। রাত ক্রমশ বাড়ছে। অতিথি অভ্যাগতরা একে একে ফিরে গেছেন। অনুষ্ঠান প্রাঙ্গণ প্রায় ফাঁকা। নিজের আপন ননদ তিথি ও তার সাথে মাস্তুত পিস্তুত ননদেরা কনককে দোতলায় অরিত্রর ঘরে এনে ফুলের সুসজ্জিত খাটটায় বসিয়ে দিল। সারা ঘর রজনীগন্ধার মিষ্টি সুবাসে ভরে আছে। ননদের মধ্যে একজন রসিকতা করে বলল, এই রাত জীবনে একবারই আসে বৌদি, শুধু শুধু লজ্জা পেয়ে সব পণ্ড করে দিও না যেন। বলেই দল বেঁধে সব হাসতে হাসতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ননদের এই কথাটা কনকের হৃদয় যেন শেলের মতো বিঁধল। নিজের অজান্তেই ব্যঙ্গের একটা বাঁকা হাসি খেলে গেল ঠোঁটে। ফুলশয্যা? কিসের ফুলশয্যা? এ যে তার কণ্টক শয্যা। এ শয্যার আঘাত না পারবে সইতে, না পারবে উপেক্ষা করতে। শক্ত হয়ে সে বসে আছে খাটের একপাশে, যেন এক নিষ্প্রাণ দেহ বেনারসি আর গহনায় সুসজ্জিত হয়ে বসে আছে তার অন্তিম যাত্রার একমাত্র সঙ্গী হয়ে। খানিক পরে খুট করে মৃদু একটা শব্দ হলো দরজায়। ঘরে এসেছে অরিত্র। দরজাটা বন্ধ করে ধীর পায়ে কনকের পাশে এসে বসল। কিন্তু কনকের কোনো কিছুতেই যেন নজর নেই। ওর ভাষাহীন শূন্য দৃষ্টি তখন খুঁজে বেড়াচ্ছে অন্য কারোর অস্তিত্ব। মন পাড়ি জমিয়েছে কোনো এক রঙিন স্বপ্নের দেশে, যেখানে হাতে হাত রেখে পাশাপাশি বসে আকাশ আর কনক। কনকের ভাবলেশীন মুখের দিকে চেয়ে কিভাবে কথা শুরু করবে কিছুতেই বুঝতে পারছে না অরিত্র। স্বভাবে লাজুক অরিত্র একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, তোমার কি ক্লান্ত লাগছে? ঘুমিয়ে পড়বে? অরিত্রর কথায় চিন্তার রেশ কাটল কনকের। মুখ না ফিরিয়েই বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, সারাদিন ধকলে ভীষণই ক্লান্ত আমি, বিশ্রাম পেলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই, আপনি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ুন। তবে একটা রীতি যে এখনো বাকি, সেটা শেষ হলেই আমি আর বিরক্ত করব না আপনাকে। কনক বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, আবার কি রীতি? ততক্ষণে পাঞ্জাবির পকেট থেকে একটা হীরের আংটি বার করে ফেলেছে অরিত্র। কনকের হাতটা নিজের হাতে নিয়ে আংটিটা পরাতে উদ্যত হলে এক ঝটকায় হাতটা সরিয়ে নিল কনক। কনকের এই অপ্রত্যাশিত ব্যবহারে বিস্ময়ে হতবাক হয়ে চেয়ে রইল অরিত্র। কথা যেন হারিয়ে ফেলেছে। অরিত্রর বিহল চোখের দিকে চেয়ে নিজেই কথা বলল কনক, দেখুন অরিত্রবাবু, আমরা একে অপরকে এখনো জানি না, চিনি না। শুধুমাত্র দুটো পরিবারের সম্মতিতেই এই বিবাহ হয়েছে। আমার মনে হয় আগে একে অপরকে আমরা ভালোভাবে জানি, চিনি, তারপর না হয় আপনি আংটি পরাবেন। অরিত্রের বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটছে না। অস্ফুটে জিজ্ঞেস করল, তার মানেটা খুবই সহজ। আপনি এখনো ওই আংটি পরাবার অধিকার পাননি অরিত্রবাবু। আপনি আমায় বিয়ে করেছেন বলেই আমার উপর সমস্ত অধিকার পেয়ে যাবেন, এটা একদম ভাববেন না। আমার কিছুদিন সময় চাই। আমি নিজের ওপর এত সহজে কাউকে অধিকার দিই না অরিত্রবাবু।
কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফ্রেশ হতে বাথরুমে চলে গেল কনক। নির্বাক স্তব্ধ হয়ে খাটের ওপর বসে রইল অরিত্র। ফুলে ফুলে সুসজ্জিত খাটটা কি ভীষণ বিদ্রূপ করছে এখন, অথচ এই রাতের কত রঙিন স্বপ্নই না বুনে রেখেছিল মনের গহনস্থলে, তা যে আজ এইভাবে এক লহমায় ভেঙে চুরমার হয়ে যাবে তা কখনো স্বপ্নেও কল্পনা করেনি অরিত্র। পরের দিন সকাল সকাল কনক স্নান করে নিজের বাপের বাড়ি থেকে পাঠানো নমস্কারীগুলো সুটকেস থেকে বার করে একে একে শ্বশুর বাড়ির প্রত্যেকের হাতে নিয়ে প্রণাম করল, ঠিক যেমনটা মা শিখিয়ে দিয়েছিল। ফাজিল ননদেরা সকাল সকাল থেকেই কনকের পেছন পেছন ঘুরছে, রাতের ঘটনা জানবার কৌতূহলে। কিন্তু ততবারই হেসে সন্তর্পণে সেই কথা এড়িয়ে গেল কনক। আজ সারাদিনে একবারের জন্য অরিত্র কনকের সামনে আসেনি। কনক যে ঘরে যাচ্ছে কোনো না কোনো অছিলায় সেই মুহূর্তেই সেখান থেকে বেরিয়ে গেছে অরিত্র। ওদের আবার দেখা হলো রাতে নিজেদের ঘরে। ঘরে ঢুকে অরিত্র কনকের সাথে একটাও কথা না বলে নিজের বিছানা করতে আরম্ভ করলো মাটিতে। কনক অপ্রস্তুত হয়ে বাধা দিয়ে বলল, অরিত্রবাবু, মাটিতে বিছানা আমি করে নিচ্ছি, আপনি খাটে গিয়ে শুয়ে পড়ুন। একসাথে খাটে শোয়ার আপত্তি যখন আমার, তখন আমারই মাটিতে শোয়া উচিত। সামান্য হেসে অরিত্র বলল, আমি এতটাও কুশিক্ষা পাইনি যে একজন মহিলা হয়ে আপনি মাটিতে শোবেন আর আমি আরাম করে খাটে শোবো। মা আমাকে সবসময় মেয়েদের সম্মান করতেই শিখিয়েছেন। রাত অনেক হলো, আর কথা না বাড়িয়ে খাটে গিয়ে শুয়ে পড়ুন। অরিত্র যে এইভাবে কথাগুলো বলবে কনক একদম প্রত্যাশা করেনি। লক্ষ্য করল কাল রাত্রে অরিত্র ওকে তুমি দিয়ে সম্বোধন করেছিল, আর আজ আপনি সম্বোধন করে একদিনেই অনেকটা দূরে ঠেলে দিল কনককে। নিজের রুক্ষ ব্যবহারে মনে মনে লজ্জা পেল কনক। ঠিকই তো, অরিত্র তো কোনো অপরাধ করেনি। কনকের সব অভিমান তো বাবার ওপর, নিজের পরিবারের ওপর। তাহলে অরিত্রর ওপর কেন এত রাগ দেখাচ্ছে? কেনই বা অরিত্রর সাথে এতটা রুক্ষ ব্যবহার করছে? কিছুটা আত্মগ্লানিতে কনক আবার অনুরোধ করল, অরিত্রবাবু, আপনি শুধু শুধু মাটিতে শোবেন না, আপনি খাটে এসে আমার পাশেই শুয়ে পড়ুন, আমার কোনো আপত্তি নেই। আপত্তি আমার আছে কনক, অনধিকার প্রবেশ করতে আমার রুচিতে বাধে। আপনি বৃথা সময় নষ্ট করছেন, ঘুমিয়ে পড়ুন, আজ আমিও ভীষণ ক্লান্ত। এরপর আর তর্ক চলে না, আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল কনক। ভালোই করেই বুঝতে পারছে অরিত্রর আত্মসম্মান জ্ঞান প্রচণ্ড। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে কনক দোতলা নিজের ঘর থেকে একতলায় নেমে এলো। অরিত্র তখনও ঘুম থেকে ওঠেনি। কনক নিচে নামতেই দৌড়ে এলো অরিত্রর ছোট বোন তিথি। দেখো বৌদি, তোমাদের বিয়ের অ্যালবাম এসেছে, প্রতিটি ছবি কি সুন্দর হয়েছে। কনক হাত বাড়িয়ে অ্যালবামটা নিতে যাবে, ঠিক সেই সময় তিথির হঠাৎ কি খেয়াল হলো কনকের হাত থেকে অ্যালবামটা নিয়েই দৌড়লো দোতলায়। অ্যালবামটা সবার আগে ও দাদা ভাইকে দেখাবে। কনক বাধা দেওয়ার চেষ্টা করেও পারল না। অরিত্র তখনও মাটিতে বিছানা করে শুয়ে আছে। তিথি দেখে এসে সবাইকে বলে দিল, শ্বশুরবাড়ির সবাই কি মনে করবে, কি বিপত্তিটাই না ঘটবে। ভীষণ ভয় করছে, লজ্জা করছে। তিথি দোতলা থেকে পরক্ষণে নিচে নেমে এলো। যা ভয় করছিল ঠিক হলোও তাই। নিচে নেমে এসে অবাক হয়ে প্রশ্ন করল তিথি, দাদা ভাই মাটিতে শুয়েছে কেন বৌদি? তিথি প্রশ্ন শুনেই শাশুড়ি মা সুলেখা দেবীও এগিয়ে এসে একই প্রশ্ন করল, এটা সত্যি বৌমা, আমার ছেলে মাটিতে বিছানা করে শুয়েছে কেন? ভয়ে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে কনকের। সাজিয়ে গুছিয়ে চটজলদি কিছু একটা যে মিথ্যা বলে দেবে সে ক্ষমতাও নেই কনকের। কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে সে। ঠিক সেই সময় হাসতে হাসতে ঘরে ঢুকলো অরিত্র। মাকে উদ্দেশ্য করে বলল,
তুমি তো জানোই মা, তোমার ছেলের শোয়ার বদ অভ্যেসের কথা। ঘুমের মধ্যে আমার হাত আর পা কেমন চলে। প্রথম দিনই ঘুমের মধ্যে পা দিয়ে বেশ জোরে আঘাত করেছি কনককে। উমরের ব্যথাটা মনে হয় এখনো ওর যায়নি। তারপরে আর কোন লজ্জায় খাটে শুই বলো মা? দাদা ভাইয়ের কথা শুনে তিথি হেসে লুটোপুটি। শাশুড়ি মা ছদ্মরাগ দেখিয়ে বলল, বুড়ো ছেলে এখনো শোয়ার বদ অভ্যেস ছাড়তে পারলো না? ঘুমের মধ্যে পা ছড়ে লাথি কষিয়েছি বউকে। ছি ছি, তোর জন্য লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অরিত্র। তারপর কনকের দিকে ফিরে বলল, আমি ছেলের হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে বৌমা, তুমি কিছু মনে করো না। কনক ব্যস্ত হয়ে বলল, ছি ছি, আপনি এসব কি বলছেন মা? ক্ষমা চাওয়ার তো কিছুই নেই। চরম অপমানিত হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যেন প্রাণ ফিরে পেল কনক। অরিত্রের দিকে তাকিয়ে ফিরে দেখল অরিত্র একেবারে নির্বিকার। এত বড় একটা বিপত্তির এত সহজ সমাধান করে দিয়েও কোনো ভ্রুক্ষেপ নেই। বোনের সাথে বিয়ের অ্যালবাম দেখতে ব্যস্ত। আজ এই মানুষটার জন্য কনকের মনে কৃতজ্ঞতা আছে না শ্রদ্ধা, কনক নিজেই ঠাহর করতে পারছে না। তবে আজ অরিত্রের চরিত্রের আরও একটি পরিচয় পেল কনক। সে নিজের আত্মসম্মান যেমন রক্ষা করতে জানে, সবার সামনে নিজের স্ত্রীর সম্মানও রক্ষা করতে ততটাই দক্ষ। যদিও এখনো পর্যন্ত কোনো দিক দিয়েই কোনোভাবেই অরিত্র স্ত্রী হয়ে উঠতে পারেনি কনক।